এমপি আনারকে আগেও দুবার হত্যার পরিকল্পনা করেছিল খুনিরা। ব্যবসায়িক দ্বন্দ্ব মাথায় রেখে চলছে তদন্ত। কলকাতায় দ্বিতীয় দিনের তল্লাশিতেও মেলেনি খণ্ডিত মরদেহ। তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে, হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। রোববার মধ্যরাতে আঘাত হানতে পারে উপকূলে। মোংলায়, পায়রায় 7 নম্বর, চট্টগ্রাম কক্সবাজারের 6 নম্বর সতর্ক সংকেত। সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁওয়ের কাতিহার স্বর্ণ পাওয়ার আশায় দিন রাত মাটি খোঁড়াখুড়ি। ইটভাটা এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। আমি দেখলাম যে আসলে অনেকেই পাইছে সোনাটা পায় তো কাউকে দেখাচ্ছে না, কারো ভাগ্যে জিততেছে, কারো ভাগ্যে জিততেছে না। দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক বিস্তারিত সব খবর। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করতে আগেও দুইবার পরিকল্পনা করেছিল খুনিরা। তৃতীয়বার এসে সফল হয়েছে তারা। হত্যার আগে অশ্লীল ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা ছিল তাদের। রিমান্ডে আসামিরা চাঞ্চল্য করে সব তথ্য দিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এই মামলা তদন্ত শিগগিরই ডিবির কর্মকর্তা হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত দল যাবে ভারতে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনার হত্যায় গ্রেপ্তার 3 আসামিকে 8 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবির দাবি, জিজ্ঞাসাবাদের প্রথম দিনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তারা। জানিয়েছে এর আগেও 2 বার আনারকে হত্যার পরিকল্পনায় ব্যর্থ হয়। এমনকি নির্বাচনের আগেও খুনের পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে বাংলাদেশে হত্যার চিন্তা থাকলেও পরে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন গুলশানে বসে ভারতে হত্যার পরিকল্পনা করে। আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু যে মূল মদতদাতা, যে মাস্টার মাইন্ড, সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না। যার কোনো ফলশ্রুতিতে 2 বার সে কিন্তু ওখানে গিয়েছেন, 3য়বার ওরা সাকসেস হয়েছেন। গোয়েন্দারা বলছে হত্যার আগে সংসদ সদস্যের অশ্লীল ছবি তুলে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল হত্যাকারীদের। সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না। প্রথম তাকে হানি টেপের মতোই তাকে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে, হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। ঠিক কি কারণে আনারকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত নয় গোয়েন্দারা। তবে পূর্ব শত্রুতা, এলাকায় আধিপত্য বিস্তার এবং ব্যবসায়িক দ্বন্দ্ব, এসব বিষয় মাথায় রেখেই তদন্ত চলছে। এখানে আধিপত্য বিস্তার, এই এলাকার নিয়ন্ত্রণ, যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, ক্রস বর্ডার এরিয়া, এটা এই কারণে এই এলাকার মানুষকে সে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে এই এলাকাটাকে সঠিক পথে রাখতে গিয়ে অনেকের বিরাগ বাজন হয়েছে কিনা, সব কিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি কারণটা কি এটা তো বলা যায় না। এই হত্যাকাণ্ডের জট খুলতে ইতিমধ্যে কলকাতা পুলিশের একটি দল ঢাকায় রয়েছে। তারাও জিজ্ঞাসাবাদ করছে রিমান্ডে থাকা আসামিদের। এছাড়া শীঘ্রই ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল ভারত যাবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্যের একটা দল আমরা জিও পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরে হইতে পারে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কলকাতায় দ্বিতীয় দিনের তল্লাশিতেও মেলেনি এমপি আনারের দেহের কোনো অংশ। 72 ঘন্টা ধরে বাগজোলা খালে তল্লাশি চালায় সিআইডি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। ডুবুরির মাধ্যমেও খোঁজা হচ্ছে দেহাংশ, এমনকি ব্যবহার করা হচ্ছে ড্রোনও, কিন্তু তাতে পরেও মেলেনি দেহের কোনো অংশ। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানকার পুলিশ। স্থানীয়রা বলছে এলাকাটিতে শিয়াল সহ বিভিন্ন প্রাণী থাকায় এমপি আনারের দেহের টুকরো করা অংশ কোথায় ফেলা হয়েছে তা পাওয়া সম্ভাবনা কম।
শহর তো এখন ছোট আস্তে হয়ে গেছে। ধরুন একটা ক্যারি ব্যাগে ফেললো, সে যখন ঘুরে ফেললো তো আস্তে আস্তে এক জায়গায় তো ঘুরবে না, ভাসতে 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 অনেকটা দূরে গিয়ে হয়তো ঘুরে গেল। পাওয়া সম্ভব? ঠিক সঠিক বলতে পারবো। এখানে তো আশেপাশে বাড়িঘর নেই? না না, এই ধারে বাড়ি কোনো বাড়িঘর আছে ওই সাইডে। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে এখানে? না। রোববার রাত 12টা নাগাদ বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের 6 এবং পায়রা ও মোংলা বন্দরে 7 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। তাদের পূর্বাভাস উপকূলের 13টি সহ 18টি জেলায় প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 120 কিলোমিটার। উপকূলীয় এলাকায় জানমাল রক্ষায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র, করা হচ্ছে মাইকিং। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অশান্ত উপকূল, মুহুর্মুহু ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় প্লাবিত হচ্ছে সমুদ্র তীরবর্তী এলাকা। সাগর অনেকটাই শান্ত ছিল, সময় বাড়ার সাথে সাথেই সাগর অনেকটা উত্তাল হয়ে গেছে, ঢেউয়ের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। টুরিস্ট হিসেবে জাস্ট ঢেউ, এরকম ঢেউ তো কখনো সামনাসামনি দেখা হয়নি, তো এটা একটু দেখতে আসছি, উপভোগ করতে আসছি। যদি পরিস্থিতি আরও ভয়াবহ হয় তাহলে আমরা পর্যটককে সমুদ্র সৈকত থেকে সবাইকে তুলে দিব। জানমালের ক্ষতি এড়াতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে উপকূলে। মাছ ধরার ট্রলারগুলোকে আশ্রয়ে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকার নৌকা ও মাছ ধরার ট্রলার সমূহ সকল স্টেশন আউটপোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা বেজে আমাদের স্ট্যান্ড বাই টিম রয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তীতে যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রিমালের তাণ্ডব চলতে পারে কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূল পর্যন্ত। ভারী বৃষ্টি হবে, ঝড়ের প্রভাবে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এর বাতাসের গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার, এটা থাকবে র্যান্ডম গতিবেগ। আর এটা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। ডিভাস্টেশন হবেই যে সমস্ত এলাকার উপর দিয়ে এই ঝড়টি অতিক্রম করবে। দুর্যোগ মোকাবেলার জন্য যে পর্যাপ্ত খাবার, টিন এবং সরঞ্জাম সেখানে বিদ্যমান রয়েছে। এই ঘূর্ণিঝড়টা আপনার সাতক্ষীরা থেকে চিটাগাং, কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রিমাল মোকাবিলায় 80,000 স্বেচ্ছাসেবক ও উপকূলে 4,000 আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মাটি খুঁড়লে মিলবে স্বর্ণ, বদলে যাবে ভাগ্য, এমন কথা রটে যাওয়ার পর থেকে স্বর্ণ শিকারীদের ভিড় ঠাকুরগাঁওয়ে। গ্রামবাসীর দাবি, সেখানে নাকি এরই মধ্যে ইট ভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শতাধিক মানুষ। 2 মাস ধরে চলছে এই উন্মাদনা। রাতের আধারেও আলো জ্বেলে চলছে খোঁড়াখুড়ি। আর এ নিয়ে সংবাদ প্রচারের পর এলাকাটিতে 144 ধারা জারি করেছে প্রশাসন। এর আগে হয় সেখানে মারামারিও। বাড়ির বৌঝি থেকে ছেলে পুরো সবারই যত্ন আর গভীর মনোযোগ মাটিতে। যে যেভাবে পারছেন পরখ করে চলেছেন মাটির প্রতিটি ইঞ্চি। শুকনো জমিতে শত শত মানুষের এই খোঁড়াখুড়ি স্বর্ণ পাওয়ার আশায়। মাটি খুঁড়ে মিলবে স্বর্ণ, বদলে যাবে ভাগ্য। স্বর্ণ শিকারীদের এই অন্বেষণের সূচনা জানতে হলে যেতে হবে 19 শতকে। শব্দটা গোল্ড রাশ, বাংলায় বলা হয় স্বর্ণজ্বর। 1820 থেকে 1850 সালের মধ্যে এই প্রবণতা দেখা দেয় আমেরিকা সহ পৃথিবীর কয়েকটি দেশে। কাঁচা স্বর্ণে ভাগ্য খুলে যায় অনেকের। কল্পনার সোনার শহর এলডোরাডোর কাহিনী তখন থেকেই শুনে আসছে বিশ্ববাসী। শুনেছি সুবর্ণরেখা নদীতে এককালে সোনা পাওয়ার কথা, কিন্তু ঠাকুরগাঁওয়ে স্বর্ণ এলো কোথা থেকে? স্থানীয়দের বিশ্বাস মতে প্রায় 300 বছর আগে টঙ্কনাথ জমিদারের মন্দির ছিল কাতিহার এলাকায়। রাস পূজার সময় সেখানে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার দান করতেন ধনী ভক্তরা। ধ্বংসপ্রাপ্ত সেই মন্দিরের মাটি নিয়ে আসা হয় এখানে। বর্তমান রাস পূজাতে হয়তো পয়সা ঝাঁটা ঢিল দিয়ে যেমন ঝাঁটা মারে পয়সা, সে সময় স্বর্ণ দিয়ে সেখানে সে পূজা করতো, ঝাঁটা মারে। এবারের ঘটনা শুরু মাস 2 আগে। রানীশঙ্কল উপজেলার কাতিহার এলাকার একটি ইটভাটার শ্রমিক দাবি করেন তিনি স্বর্ণালঙ্কার পেয়েছেন মাটি খুঁড়ে। অবশ্য তার অনুসরণে মাটি খুঁড়লেও স্বর্ণ পাননি পরবর্তী কয়েকজন। তবুও কিভাবে যেন
মুখে মুখে রটে যায় এই স্বর্ণ পাওয়ার কথা, আর তাতেই এমন লঙ্কাকাণ্ড। দাদা সোনা পাচ্ছে, দাদা কালিমাটা স্বয়ং দিতেছে একদম। হ্যাঁ, ক্ষুদা হানাতে ক্ষুদাছে, উঠে পাচা খাওয়াবার পায় না। লোকজন আসতেছে, রাতের বেলা আসতেছে, দিনেও আসতেছে। হ্যাঁ, সবসময় এখানে লোক পাওয়া যাচ্ছে। এখানে শুধু ঠাকুরগাঁ নয়, রংপুর আরো অন্যান্য অনেক জায়গা থেকে মানুষ আসতেছে সোনার সন্ধানে। সোনাটা পায় তো কাউকে দেখাচ্ছে না, শুধু আশেপাশে যেখানে খুঁজতেছে পাশে ওরা জানতেছে। গ্রামবাসীর দাবি, এরই মধ্যে ইটভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শতাধিক ব্যক্তি। তাই রাতের আঁধারেও আলো জেলে চলছে খোঁড়াখুড়ি। পাওয়ার কথা শুনেছেন অনেকে, কিন্তু দেখেননি কেউ চোখে। ব্যাপারটা চিলে কান নেওয়ার মতো কিনা তাও অস্পষ্ট। আমার জানার মধ্যে 500 জনের উপরে মানুষ সোনা পাইছে, তো তার মধ্যে আমার স্টাফ একজন। এখানে অনেক কিছু মনে করেন যে স্বর্ণ খুঁজে আসছে, কারো ভাগ্যে জিততেছে, কারো ভাগ্যে জিততেছে না। উন্মাদনায় রূপ নিয়েছে স্বর্ণ সন্ধানের অভিযান। চুরির শঙ্কায় কেউ কেউ ঘটনাস্থলেই নির্ঘুম রাত কাটাচ্ছেন পাহারা দিয়ে। আমিন বাবু, যমুনা নিউজ। বাংলাদেশ একসময় অস্ত্র চোরাচালানের রুট হিসেবে ব্যবহার হতো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা বন্ধ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্র চোরাচালানের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা তারেক রহমান বিদেশে বসে দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজারের ব্যবসায়ীদের নতুন ভবনে ব্যবস্থা করে দিতে সরকার সহায়তা করবে বলেও জানান শেখ হাসিনা। 2023 সালের 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার। ছাই হয়ে যায় বঙ্গবাজারের প্রায় 3000 দোকান। সব হারিয়ে অসহায় হয়ে পড়েন হাজার হাজার দোকান মালিক এবং কর্মচারী। সেই পোড়াস্থানেই এবার সরকারের সহায়তায় বাস্তবায়ন হতে যাচ্ছে নতুন স্বপ্ন। বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নির্মাণের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বঙ্গবাজারের নতুন ভবনের পাশাপাশি ঢাকায় 8 সারির নতুন সড়ক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান ও ধানমন্ডিতে নজরুল সরোবরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগে এমন প্রকল্প ব্যবসায়ীদের নতুনভাবে বাঁচার স্বপ্ন যোগাবে। মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে এখন আমি সরাসরি সবকিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতা তারেক জিয়া অস্ত্র চোরা কারবারের মামলায় সাজাপ্রাপ্ত হয়েই দেশের বাইরে পালিয়ে আছে। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সবথেকে বড় কাজ। আধুনিক জবাইখানা করতে সিটি কর্পোরেশনকে নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। যখন পার্কগুলি করা হয় খুব সুন্দর, কিছুদিন পরে দেখা যায় যে সে পার্কে বাচ্চাদের খেলার জিনিস নষ্ট, ময়লা আবর্জনা, আড্ডাখানা অথবা মাদক সেবনের জায়গা হয়ে যায়। এখানে আমাদের ওয়ার্ড কমিশনার আছেন, সিটি কর্পোরেশন আছেন এবং স্থানীয় লোক আছে। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। উন্মুক্ত স্থানে গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ টি-20 সিরিজের খবর। হিউস্টনে সিরিজের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়ালো বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া 105 রানের লক্ষ্যে 50 বল হাতে রেখে টপকে যায় টাইগাররা। ব্যাট হাতে তানজিদ তামিম 58 এবং সৌম্য সরকার অপরাজিত ছিলেন 43 রানে। মাত্র 10 রানে 6 উইকেট রেকর্ড করা পারফরমেন্সে ম্যাচ সেরা হন মোস্তাফিজ। নিয়ে বিশ্বকাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ, সেটা ঠিকই, তবে প্রশ্ন থেকে যাচ্ছে অনেক কিছুই। লিটন দাসই কি কিপিং করবেন বিশ্বকাপে, নাকি আবার অনিককে ফিরিয়ে আনা হবে?
কিংবা তাসকিন আহমেদ কবে ফিরবেন রিদমে, বল হাতে দেখা যাবে তাকে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু মেলাতে হবে খুব দ্রুত। আপাতত মিশন ডালাস, যেখানে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সেই আলোচিত ম্যাচ। অমিত, যমুনা স্পোর্টস, হিউস্টন, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ডয়েচে ভেলেতে প্রচারিত তথ্যচিত্রের প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এই প্রতিবাদ লিপিতে বলা হয়, শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন ও যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী নির্বাচনে উচ্চমানের আচরণবিধি ও পেশাগত দক্ষতার দায়বদ্ধতা প্রমাণ করেছে। তারপরও জার্মানি গণমাধ্যমে মিথ্যা পক্ষপাতমূলক ও একপেশে তথ্য পরিবেশন করা হয়েছে। এই লক্ষ্য সেনাবাহিনীর মানহানি করা। এমনকি এই প্রতিবেদনটি করার সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলে উল্লেখ করা হয় প্রতিবাদ লিপিতে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের অবস্থান এবং গতি প্রকৃতি নিয়ে এই বিষয়ে ব্রিফিং করছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়া অফিসের অধিদপ্তরের ওই বক্তব্যে চলে যাচ্ছি, সেখানে কথা বলছেন হাফিজুর রহমান। ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড় হওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই উত্তাল রয়েছে। আর পায়রা এবং মোংলা সমুদ্রবন্দর সমূহকে, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে দমকা, ঝড়ো হাওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা, ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা আছে। এটা হলো সর্বশেষ পরিস্থিতি যে আমাদের ৯ নম্বর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী। কখন নাগাদ আসলে এই ঘূর্ণিঝড়ের সম্মুখ ভাগ অগ্রভাগ আসলে ল্যান্ডফল করতে যাচ্ছে এমন কোনো আভাস দিতে পারে? আসলে একটা ঘূর্ণিঝড় তো অনেক বড় সিস্টেম আসলে, এবং এর প্রভাবটা কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা হয়েছে। অগ্রভাগের প্রভাব আমরা কিন্তু আজকে তো কিছু উপকূলীয় অঞ্চলে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, তার মানে আমরা কিন্তু তার সম্মুখভাগ বা অগ্রভাগ কিছু প্রভাব কিন্তু মেঘদের সাথে এর প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে, এবং সময় যত আগাবে এর প্রভাবটা কিন্তু আরও বাড়তে থাকবে। এর সাথে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বাতাসের পরিমাণ বাড়বে, এটা সময়ের সাথে সাথে, এবং কালকে সকাল থেকে ইয়েটা আরও বৃদ্ধি পাবে। এবং দেখা যাচ্ছে আমরা যেটা দেখা যাচ্ছে যে এর ল্যান্ডফল বা সময়টা কালকে রাত্রে, আগামীকাল ২৬ তারিখ দিবাগত রাত্রিতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে গতিপথ প্রকৃতি রয়েছে তাতে দেখা যাচ্ছে ২৬ তারিখের রাত্রে এটা ল্যান্ডফল করবে। না, এখন এটা রাত্রে হয়তো মাঝরাত নাগাদ, এটা একটু আগে পরে হতে পারে, যে একটু সময়ের সঙ্গে ইয়ে করে। এখন পর্যন্ত আমরা যেটা দেখা যাচ্ছে এটা কালকে রাতে মাঝরাত নাগাদ উপকূল অতিক্রম করবে। এখন পর্যন্ত যে অবস্থা আছে এটা আসলে কতটা ভয়ানক হতে পারে বা না, সুপার সাইক্লোন এটা বলা হয়নি, এটা এখন পর্যন্ত ঘূর্ণিঝড়। আসলে যে কোনো ঘূর্ণিঝড়ে কিন্তু এটা ভয়ঙ্কর। এটা সাধারণ ঘূর্ণিঝড় বা সিভিয়ার হোক, বা এটা তো বাতাসের ব্যাপারটা আছে, তো তার কারণ ঘূর্ণিঝড় সবচেয়ে তো আশঙ্কার বিষয়। তো একটানা অনেক সময় বাতাসে আসলে 5-6 ঘন্টা বাতাসে, এখন বাতাসটা তো ৬২ থেকে ৮৮ কিলোমিটার বাতাস যদি একটানা হয় কিছু থাকার কথা না, কিন্তু তার কারণ আমাদের কোস্টাল এরিয়া যে স্ট্রাকচার বা যে মানুষগুলো বসবাস করে উপকূলীয় অঞ্চলে, তারা তো অতটা তাদের স্ট্রাকচার বা স্থাপনা তো অত মজবুত না। তো এই ঝড় বা আমাদের ফসল বা গাছগাছরা গবাদি, এই জন্য কিন্তু প্রত্যেকটা ঝড়ই কিন্তু মানে খুবই ঝুঁকিপূর্ণ আসলে। তবে এর তীব্রতা যত বাড়বে ঝুঁকির পরিমাণটা তত বাড়বে। তো এই এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় রিমালটা আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা আছে, এবং আগামীকালকার সকালের দিকে এটা তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ দর্শক, আমরা আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ছিলাম, সেখানে কথা বলছিলেন আবহাওয়া কর্মকর্তা এবং আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এই ছিল যমুনা নিউজে আমাদের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।